ইতিহাস হয়ে রইলেন খালেদা জিয়া। লাখ লাখ মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসায় শেষ বিদায়। এমন রাজকীয় বিদায় আগে দেখেনি বাংলাদেশ। আজ খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন এবং জানাজায় অসংখ্য মানুষের ঢল নামে এবং মানিক মিয়া এভিনিউ পরিণত হয় জনসমুদ্রে। এই জনসমুদ্র বাংলাদেশের রাজনীতিতে আসলে কি বার্তা দিচ্ছে, এটি নিয়ে আজকে কথা বলবো। দর্শক, তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ লাইভ থেকে। আপনাদের সাথে আছি আমি মৌসুমী সুলতানা। আমার সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া ইবনে ইউসুফ। জাকারিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ লাইভ থেকে। আজকে খালেদা জিয়ার যে ঐতিহাসিক নামাজে জানাজা এবং দাফন অনুষ্ঠিত হলো, সেখানে আপনি উপস্থিত ছিলেন, জানাজায় আপনি উপস্থিত ছিলেন। আজকে আপনি সারাদিন কি দেখেছেন, সকাল থেকে কি কি ঘটলো জানাজার আগে এবং পরে? মৌসুমী, আপনি জানেন যে গতকাল 30 ডিসেম্বর আনুমানিক সকাল 6টার দিকে খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি আসলে প্রচার হয়। সেই সময় তিনি মারা যান। এরপর আসলে ঘোষণা আসে যে 31 তারিখ বাদ জোহর দুপুর 2টার দিকে তাকে যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা আছে, দক্ষিণ প্লাজায় তাকে জানাজা শেষে তার স্বামী সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে তার পাশেই তাকে কবরস্থ করা হবে। সেটির লক্ষ্যে আজ সকাল 9টার পরপরই কিন্তু তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল, যেই হাসপাতালে তিনি গত 23শে নভেম্বর থেকে তিনি আসলে চিকিৎসাধীন ছিলেন, সেই হাসপাতাল থেকে তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় তার যে চিরচেনা ফিরোজা। আমরা আসলে দীর্ঘদিন যারা পলিটিক্যাল নিউজগুলো কাভার করেছি তারা জানি যে খালেদা জিয়ার বাসা মানেই ফিরোজা। সেই ফিরোজায় তাকে শেষবারের জন্য নিয়ে যাওয়া হয়। তারেক রহমান নিজে সেখানে উপস্থিত ছিলেন এবং এই যে লাশবাহী গাড়ি, সেই গাড়ির শুরুতেই ছিলেন একেবারেই জানালার পাশে প্রথম সিটে ছিলেন হচ্ছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার SZM জাহিদ হোসেন। তো সেখান থেকে তাকে একদম পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, আমি যদি বলি যে অসংখ্য সেনা সদস্য, পুলিশ, র্যাব, বিজিবি, মানে একেবারে রাষ্ট্রীয় যে সম্মান, তাকে পরিপূর্ণ সম্মান দিয়ে এই গণতন্ত্রের এই আপসহীন নেত্রীকে আসলে হাসপাতাল থেকে ফিরোজা থেকে মানিক মিয়া এভিনিউ, সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা পর্যন্ত কিন্তু তাকে এরকম গার্ড অব অনার দিয়ে নিয়ে যাওয়া হয়। এবং পথে পথে যদি আমি বলি যে হাজার হাজার মানুষের ভালোবাসায় তিনি কিন্তু সিক্ত হয়েছেন এবং তাকে যে গাড়িতে বহন করা হয়েছে সেই গাড়িটি কিন্তু লাল সবুজের রঙে, আমাদের যে গৌরবের পতাকার রং, সেই পতাকার আদলে কিন্তু গাড়িটিকে আচ্ছাদিত করা হয়েছে। এরপর খালেদা জিয়াকে দুপুর 3টার নাগাদ, বিকেল 3টা নাগাদ, 3টার কিছু সময় পরপরই আসলে খালেদা জিয়ার জানাজা হয় এবং জানাজা শেষে তাকে 4টার দিকে আসলে তার যে কবর, তার জন্য যেটি প্রস্তুত করা হয়েছে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের যে সমাধিস্থলের ঠিক পাশেই তাকে সমাধিস্থ করা হয়েছে। এবং এই পুরো সময়টায় আপনি বললেন জানাজার কথা যদি বলি, আমি এভারকেয়ার হাসপাতাল থেকে সেখানে জানাজার স্থলে যেতে যেতে 9টা সাড়ে 9টা বেজেছে এবং 9টা সাড়ে 9টার দিকেই গিয়ে যেটি দেখেছি যে পুরো রাস্তায় মানুষ যেমন মানে দলে দলে হেঁটে আসছে, সবাই দলে দলে আসছে, দোয়া করছে, খালেদা জিয়ার স্মৃতিচারণ করছে, এভাবে কিন্তু দলে দলে আসছে। এবং আমি যদি বলি যে ঠিক কেমন জমায়েত হয়েছে, তাহলে একদম সংসদ ভবনের সামনের যে মানিক মিয়া এভিনিউ, সেই ওই আসাদ গেট সিগন্যাল থেকে এদিকে ফার্মগেটের থেকে কাওরান বাজার, এদিকে বিজয় সরণি, একদম জিয়া উদ্যানের যে সিগন্যাল রয়েছে, সিগন্যাল থেকে বিজয় সরণি, জিয়া উদ্যানের সিগন্যাল থেকে পাশে আগারগা, আবার আসাদ গেট থেকে একেবারে 32 নম্বর কলাবাগান পর্যন্ত কিন্তু এখানে লাখ লাখ মানুষ কিন্তু জানাজায় শরীক হয়েছে। শুধু যে রাস্তায় তা না, আমরা এখন ওইখান থেকে আসার পরে আসলে ওখানে এত মানুষ ছিল যে এক জায়গা থেকে একজন রিপোর্টারের পক্ষে পুরো জায়গা কিন্তু কভার করা সম্ভব নয়। আমরা যখন এখানে আসলাম, আমাদের অন্য সহকর্মীরা যখন ভিডিওগুলো পাঠাচ্ছেন, তখন যেটি দেখছি যে একটি মেট্রো রেলের একটি ভিডিও কিন্তু আমার চোখে এসেছে, যে মেট্রো রেলটা যাওয়ার পথে যে পথ দিয়ে যাচ্ছিল, জানালা দিয়ে সম্ভবত কেউ ভিডিওটি ধারণ করেছেন। এবং যেটি দেখলাম যে প্রত্যেকটি বিল্ডিংয়ের ছাদে, রাস্তায়, বিভিন্ন জায়গায়, বাসে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানুষ, এই যখন জানাজার সময়টি হলো, মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়ে গেলেন এবং দাঁড়িয়ে খালেদা জিয়া এই আপসহীন নেত্রীর যে শেষ যাত্রা অর্থাৎ জানাজায় কিন্তু শরীক হলেন, দুই হাত তুলে দোয়া করলেন।
মানে পুরো নগরী আজকে জনসমুদ্রে পরিণত হয়েছিল এবং একদম বিশেষ করে মানিক মিয়া এভিনিউর আশেপাশের যে এলাকাগুলো প্রত্যেকটা রাস্তায় একবারে লোকারণ্য হয়ে গেছিল আমরা দেখেছি। জাকারিয়া, এই যে এত মানুষের ভালোবাসা, এত মানুষের শ্রদ্ধায় খালেদা জিয়া শেষ বিদায় আজকে জানালো, এই ভালোবাসা শ্রদ্ধা মানুষের এত উপস্থিতি, এটি আসলে কি বার্তা দিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে? এটি তো বার্তা তো স্পষ্ট, বার্তা স্পষ্ট যে আপনি যদি যখন আপনি দেশকে পরিচালনা করবেন কিংবা আপনি যখন একটা পজিশনে যাবেন, আপনি যদি জনগণের পক্ষে কথা বলেন, মজলুমের পক্ষে কথা বলেন, নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেন, দেশের প্রশ্নে যদি আপোষহীন থাকেন, আপনার ভেতর যদি দেশপ্রেম থাকে, তাহলে নিশ্চয়ই দেশের মানুষ, মহান সৃষ্টিকর্তা আপনাকে সেই সম্মানটা দেবে। কে জানতো যদি এই স্বৈরাচারের পতন না হতো তাহলে এভাবে করে বিশেষ করে ওই জায়গাটিতে তাকে সমাধিস্থ করতে দিত কিনা, বা এত মানুষের সমাগম হতে দিত কিনা, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যেত কিনা, এরকম নানা ধরনের শঙ্কা কিন্তু ছিল, কিন্তু সেটি হয়নি। তিনি যখন মারা গেলেন, আমি যদি বলি শুধু বিএনপি নয়, প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু তিনি যখন থেকে অসুস্থ তখন থেকেই কিন্তু তার খোঁজখবর রাখছিলেন, তার জন্য শোক বার্তা দিচ্ছিলেন, তার সুস্থতা কামনা করে লিখছিলেন। এবং সোশ্যাল মিডিয়ায় যদি আমি বলি, সোশ্যাল মিডিয়া আজকে কিন্তু পুরো খালেদা জিয়ার যে শোক, সেই শোকের আবহ কিন্তু একদম সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে আপনি জানেন যে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, আজকে সাধারণ ছুটি ছিল। তো সবকিছু মিলিয়ে যে যেরকম তাকে তার সেরকম প্রকৃতি যেন তাকে সেটি ফিরিয়ে দেয়। আজকে অনেকের সাথে কথা বলছিল যে কয়েকদিন এমন শীত, এত ঠান্ডা, আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখছি সূর্যের দেখা মিলেছে, একটা নাতিশীতোষ্ণ আবহাওয়ায় কিন্তু সেখানে লাখো মানুষের ঢল নেমেছে। মানুষ বলছে যে এটিও নিশ্চয়ই সৃষ্টিকর্তার নিয়ামত। এবং এই যে মানে প্রকৃতির মার হিসাবের বার একটা কথা রয়েছে, সেই কথাটি যেন পুনরাবৃত্তি হলো এবং এইটি বার্তা দেয় যে ভবিষ্যতে যারাই জনগণের পক্ষে থাকবে, যারাই মজলুমের পক্ষে থাকবে, যারাই সত্য ন্যায়ের পক্ষে থাকবে, তারাই মানুষের ভালোবাসায় সিক্ত হবেন। আর যারাই স্বৈরশাসক হওয়ার চেষ্টা করবেন, যারাই অন্যায় করবেন, যারা এই গুম খুনের রাজনীতি করবেন, যারা মানুষের কণ্ঠ রোধ করবেন, যারা দুর্নীতি করবেন, তারাই আসলে ইতিহাসের যে কারাগারে নিক্ষিপ্ত হবেন। এটি যেন আজকে ধ্রুব সত্য হিসেবে প্রমাণিত হলো। এবং খালেদা জিয়ার মৃত্যু এবং এই মৃত্যুর পরে যে সাধারণ মানুষের, দলীয় নেতাকর্মীর বাইরে আপনি জানেন যে বলাবলি হচ্ছে যে আজকে কি 50,000 লোক হলো, নাকি 60 লাখ, 50 লাখ, নাকি 60 লাখ, নাকি কোটি ছাড়িয়ে গেছে, এই ধরনের আলোচনা কিন্তু হচ্ছে। এবং আমরা যখন ওই ড্রোন ফুটেজগুলো দেখছি, আসলে মানে অবাক লাগছে, এত মানুষের লোকালোড়ন। আমি ছিলাম বিজয় সরণী এলাকায়, ওখানে এমন অবস্থা যে ধরেন আমি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কিন্তু দাঁড়িয়ে থাকতে হয়েছে, আপনি যে একটু বসবেন সেরকমও কিন্তু সুযোগ ছিল না। মানুষে সেখানে লোকারণ্য। এবং প্রতি মুহূর্তেই এই আমি তো 9টা থেকে আছি, 9টা থেকেই প্রতি মুহূর্তে এই যে মিরপুরের অংশ থেকে যে লোক আসছে এবং বিজয় সরণী যে এলাকা দিয়ে লোক আসছে, যেমন বানের পানির মতো লোক আসছেই। এবং সেই জনস্রোত বলা যায়। এক পর্যায়ে গিয়ে থেমে গেল। তখন আমরা একটু চারপাশে দেখলাম যে না, আসলে এই রোডটি ভরে গেছে, এখানে আর যাওয়ার জায়গা নেই। ওদিকে মানিক মিয়া এভিনিউ পরিপূর্ণ। তখন সেই বিজয় সরণী থেকে এপাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উপরেও কিন্তু মানুষ জানাজার নামাজ আদায় করেছে। এপাশে আপনার ওই সাবেক যে প্রধানমন্ত্রী কার্যালয়, ওই দিকেও মানুষজন ছিল। এবং বিজয় সরণী থেকে কাউরান বাজার পর্যন্ত কিন্তু মানুষ যেখানে পেরেছে, ওই চলন্ত অনেক সময় দেখা যাচ্ছে যে গাড়িগুলো আটকে আছে, গাড়ির মানুষগুলো নিচে নেমে জানাজার নামাজ আদায় করেছে। তো এরকম অভূতপূর্ব এই আসলে এই খালেদা জিয়ার যে ত্যাগ, এই ত্যাগের প্রতিদান যেন মানুষ দিল। এবং আমরা যখন মানুষের সাথে কথা বলছিলাম, এমনও মানুষ আছে যে যিনি কখনো খালেদা জিয়ার সাথে কথা বলেননি, তিনিও কাঁদছেন তিনি যখন কথা বলছেন। এবং ওই ধরনের কান্নাগুলো আমরা যখন রিপোর্টিং করি আমাদের কেউ যেন ছুঁয়ে যায়, মানে এরকম একটা অবস্থা, মানুষের হৃদয় নিংড়ানো একটা অনুভূতি। আমরা একেবারে নিঃস্বার্থ ভালোবাসা, সেই ভালোবাসাই শিখতে হলেন খালেদা জিয়া। এবং খালেদা জিয়ার এই যে লাখ লাখ মানুষ কিংবা কোটি মানুষের দোয়া, ভালোবাসা, শ্রদ্ধায় খালেদা জিয়ার এই প্রয়াণ, এই প্রস্থান নিশ্চয়ই বাংলাদেশে ইতিহাস হয়ে রইবে। এবং ইতিহাস সবসময় এরকম যারা দেশের প্রশ্নে অটুট থাকবে, যারা নির্যাতিতের পক্ষে থাকবে এবং যারা দেশকে ভালোবাসবে, তাদের ক্ষেত্রেও এই ধরনের যে পুনরাবৃত্তি, এটি বার্তা দিচ্ছে। এবং সামনের দিনে হয়তো রাজনীতিবিদরা এসব চিন্তা করবেন। একদম ফেসবুকে একটি কথা দেখা যায় যে
জানা যায় বোঝা যাবে, তোমাদের আর আমাদের পার্থক্যটা বোঝা যাবে জানা যায়। তো এর আগে খালেদা জিয়ার স্বামী, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিন্তু জানাজাতে এরকম লাখ লাখ মানুষের ঢল নেমেছিল। দেশি বিদেশি বিভিন্ন পর্যায়ের মানুষ কিন্তু সেখানে এসেছিলেন, এবং তখন তো এরকম নেট ছিল না। আমরা বিদেশি ছবিগুলো যখন দেখি তখন মনে হয় যে সেটিরই যেন পুনরাবৃত্তি। আবার কেউ কেউ বলছেন যে জিয়াউর রহমানের যে লোক বলা হচ্ছিল সেই সময় 20 থেকে 24 লাখ লোক হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে। তবে খালেদা জিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে 30 লাখ, 50 লাখ, কেউ কেউ বলছেন কোটি ছাড়িয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে মানুষ খালেদা জিয়ার আত্মত্যাগের, খালেদা জিয়ার যে ত্যাগের আসলে প্রতিদান দিল আজকে। জাকারিয়া, একদমই তাই। যদি খালেদা জিয়ার জানা যায় আজকে যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি আপনি বলছেন, আপনি নিজেও আজকে একটা অভূতপূর্ব ইতিহাসের সাক্ষী হয়েছেন। যারা জানাজায় অংশ নিয়েছেন তারা শুধুমাত্র কি এটি অংশগ্রহণ, নাকি এটি একটা ইতিহাসের অংশ হবার জন্যই সবাই আজকে এই জানাজায় অংশ নিয়েছেন, এত মানুষের উপস্থিতি? না, আমি বেশিরভাগ মানুষের সাথে কথা বলেছি যারা একটু বৃদ্ধ। হ্যাঁ, বৃদ্ধদের সাথে যখন কথা বললাম তারা বলছেন যে, আমি একজনকে পেয়েছি, তিনি বলছেন যে জিয়াউর রহমান ময়মনসিংহে বা নরসিংদীতে যখন খাল কাটা কর্মসূচিতে গিয়েছিল তখন তার সাথে পরিচয় হয়েছে, তাকে মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। কেউ বলছেন যে স্টেজে একবার তার এলাকায় এক স্টেজে ওঠার সময়, তিনি ওই সময় স্টেজের দায়িত্বে ছিলেন, তার হাত ধরে খালেদা জিয়া উঠেছেন। কেউ বলছেন যে কেউ তার সাথে ছবি দিয়ে, এমনও হয়েছে যে একদম তো ছবি নিয়ে আসছেন, যে একদম তার কিশোর বয়সের, ধরেন 12-13 বছর বয়সে তাকে খালেদা জিয়ার তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কিংবা খালেদা জিয়া তাকিয়ে আছে। এই ধরনের যে মানুষের যে হৃদয়কে টাচ করে যাওয়ার বিষয়টি কিন্তু আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি বিএনপির অনেক নির্যাতিত মানুষ এসেছেন, তারা বলছেন যে 17 বছর অনেক নির্যাতন করছে, আমার জমি জায়গা কেস সামলাতে গিয়ে আমার জমি জায়গা শেষ। কেউ বলছেন আমি আমার ছেলেকে হারিয়েছি। এভাবে করে আসলে মানুষ আসছিলেন এবং খালেদা জিয়ার প্রতি তাদের ভালোবাসার প্রকাশ করছিলেন, এবং খালেদা জিয়ার যে গণতন্ত্র পুনরুদ্ধারে তার যে ভূমিকা, সেই ভূমিকার কথা দীপ্ত কণ্ঠে উচ্চারণ করছিলেন। এবং সবাই বলছেন যে খালেদা জিয়ার এই জানাজা আসলে গণতন্ত্রের জন্য এক অন্যরকম শক্তি, অর্থাৎ শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশের যে গণতান্ত্রিক যাত্রা, সেই যাত্রা সমুন্নত রাখারও তারা কিন্তু শপথ নিয়ে গেছেন। এবং আপনি জানেন যে সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরেও তাদের যে প্রত্যাশা যে যথাসময়ে যেন নির্বাচনটি অনুষ্ঠিত হয়, একটি নির্বাচিত সরকার যেন দেশ চালায়, তাহলেই যে দেশের উন্নয়নের চাকা, দেশের যে প্রবৃদ্ধি, আয় বা ইনভেস্টমেন্ট বলেন বাইরের দেশের, সেগুলো সচল হবে, এমন প্রত্যাশার কথা কিন্তু যারা জানাজায় এসেছেন তারা বলছিলেন। জাকারিয়া, খালেদা জিয়া তো সংকটে কিংবা দুর্যোগে বিপদে বিএনপিকে সংগঠিত রেখেছিলেন। তারেক রহমান দেশে ফিরেছেন দীর্ঘ প্রায় 17 বছরের বেশি সময় পর। আজকে তারেক রহমান যখন তার মার জানাজার আগে একটা ছোট্ট তিনি বক্তৃতা দিয়েছেন, সেই বক্তৃতাতে কোনো প্রকার হিংসা বিদ্বেষ বা কোনো প্রকার অভিযোগ ছিল না। আপনি তো ছিলেন সেখানে, কি বলবেন? তারেক জিয়াকে নিয়ে আসলে মানে তারেক রহমানকে নিয়ে আসলে মানুষের যে প্রত্যাশা, আমার মনে হয় যে তিনি সেটি পুরোপুরি পূরণ করতে পারছেন। তিনি যখন এই স্বদেশ প্রত্যাবর্তন করলেন ঐতিহাসিক 25শে ডিসেম্বর, তিনি যখন এই 300 ফিটের 36 জুলাই এক্সপ্রেসওয়ের যে মঞ্চে তিনি যে মঞ্চে যে বক্তব্য রেখেছেন, 16 মিনিটের যে বক্তব্য, সেখানেও কিন্তু তিনি সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছেন আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ সরকার কিংবা তাদের যে সরকারের যে বিভিন্ন ইয়েগুলো রয়েছে, তাদের দ্বারাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। তিনি কিন্তু একবারও আওয়ামী লীগের কথা কিন্তু বলেননি। এবং পাশাপাশি আপনি যদি দেখেন সেই বক্তব্যকে যদি আপনি খণ্ডন করেন, আপনি দেখবেন যে এই মুহূর্তে যারা বিএনপির প্রতিপক্ষ রয়েছেন, প্রতিপক্ষকেও কিন্তু তিনি প্রতিপক্ষের নামও উচ্চারণ করেননি। তিনি কিন্তু আরেকটি বিষয় যেটি আজকেও সাধারণ মানুষরা বলছিলেন যে তারেক রহমান যে বিসমিল্লাহির রহমানির রহিম বলা, ইনশাল্লাহ বলা, এবং তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আইনের শাসন তিনি পালন করবেন। এই কথাগুলো কিন্তু আজকে যারা আবাল বৃদ্ধ বনিতা যারা এসেছেন তাদের কণ্ঠে কিন্তু শোভা পাচ্ছিল। এবং আজকের যে বক্তব্যটা, আমি যদি বলি যে মানুষ কিন্তু দুইটায় জানাজা হওয়ার কথা ছিল, সবাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন আসলে তাদের প্রিয় নেত্রীর জানাজা পড়ার জন্য। তো সবাই হয়তো ভেবেছিলেন যে তারেক রহমান মনে হয় একটু সময় নিয়ে কিছু বলবেন, কিন্তু তিনি সবাইকে অবাক করে দিয়ে অতি সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণভাবে, তিনি কোনো ধরনের আবেগ যেন তাকে ছিল না, অথচ তার চেহারা যদি আপনি দেখেন, তার চেহারার মধ্যে যে আবেগ, চেহারার মধ্যে যে শোক, সেটি কিন্তু প্রকাশ পাচ্ছিল। কিন্তু তিনি যখন বক্তব্য রাখলেন, তিনি যেন আমাদের মতোই, আমাদের মতোই যেন তিনি
একদম বাঙালি মুসলমান হয়ে গেলেন। তিনি যেভাবে করে আমরা বলি বা অন্যরা বলে, বাঙালি মুসলমানরা বাবা বা মায়ের জানাজায় গিয়ে বলে যে তার সাথে কোনো ধরনের লেনদেন থাকলে, ঋণগ্রস্ত থাকলে সেই ঋণটি আমি পরিশোধ করব, কিংবা জীবিত অবস্থায় বাবা বা মা যদি কোনো অন্যায় করে থাকে বা কোনো ধরনের অবিচার করে থাকে সেটার জন্য যে ক্ষমা চাওয়া, ঠিক এতটুকুই তিনি কথা বললেন। তিনি একটি লাইনও বাড়তি বললেন না। ঠিক 1 মিনিটের মতো বক্তব্য রাখলেন, মায়ের জন্য দোয়া চাইলেন এবং এই কোনো ঋণ বা দেনা পাওনা থাকলে সেটি তিনি মিটিয়ে দিতে চাইলেন একেবারে যোগ্য বড় ছেলের মতো, এবং তিনি মায়ের জন্য তিনি দোয়া করতে বললেন। এই সব কিছু মিলিয়ে তারেক রহমানের এই যে কার্যকলাপগুলো আসলে এটি অনন্য, এবং তারেক রহমানকে নিশ্চয়ই একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে একজন রাজনীতিবিদ হিসেবে। তিনি যে পরিপক্ক হয়ে উঠেছেন বাংলাদেশের রাজনীতিতে, তিনি যে তার শরীরে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়ার রক্ত যে প্রবাহমান, সেটি কিন্তু তিনি তার কথাবার্তায় আচরণে তিনি প্রকাশ করছেন, এবং মানুষও কিন্তু ইমপ্রেস হচ্ছে ছোট ছোট বিষয়ে। আমি যদি বলি যে তিনি যখন দেশের মাটিতে আসলেন, তিনি মাটি ছুঁয়ে দেখলেন, খালি পায়ে মাটিতে দাঁড়ালেন, মাটি এভাবে নাড়লেন। তো এই যে তিনি তিনি তার মাটিকে ভালোবাসেন। যেই মানুষ দেশকে ভালোবাসে এমন নেতাই তো আসলে প্রয়োজন, আমরা যদি বলি সে যেই হোক না কেন। তারপর আমরা দেখেছি যে ছোট্ট একটি টিস্যুও তিনি ফেলে দেননি, আর তার যে পিএস তার কাছে দিয়েছেন, তার বিড়ালের প্রতি ভালোবাসা। আপনি জানেন যে তার যে বিড়াল জেবুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কথা, মানুষের আগ্রহের জায়গাতেও যেন জেবু চলে গিয়েছেন। তো এই তারেক রহমান কিন্তু বিভিন্ন মানুষের সাথে কিন্তু নিজেকে কানেক্ট করতে পেরেছেন। ধরেন অনেকেই আছে রাজনীতি পছন্দ করেন না, কিন্তু বিড়াল কিংবা এই পেট পুষতে ভালোবাসেন, তাদেরকেও কিন্তু তিনি কানেক্ট করতে পেরেছেন। তিনি জেনজিদের সাথে কথা বলেছেন, তিনি একেবারে স্কুলের ছোট ছোট বাচ্চাদের সাথেও কথা বলেছেন, চাচ্চু বলেছেন, আঙ্কেল বলেছেন। এভাবে করে তিনি কিন্তু মনে হচ্ছে যে জেনারেশন টু জেনারেশন কানেক্ট করছেন। ইনভলভমেন্টটাও তার সবকিছু মিলিয়ে আসলে তারেক রহমানের পরিপক্কতার একটি আভাস আমরা দেখতে পাচ্ছি। এখন মানুষের প্রত্যাশা যে তারেক রহমান যেন তার বাবা মায়ের যে সুনাম রাষ্ট্র পরিচালনায়, বলা হয় যে ইতিহাসের সবচেয়ে সৎ রাষ্ট্রনায়ক ছিলেন তার বাবা, এবং তার মায়ের সততা দেশপ্রেমের কথা তো আমরা জানি, তাকে দেশমাতা বলা হয়, তাকে আপসীর নেত্রী বলা হয়। তো সকলের প্রত্যাশা যে তারেক রহমানও তার বাবা মায়ের দেখানো পথেই যাবেন। আজকেও যখন মানুষের সাথে কথা বলছিলাম, মানুষ এটাই বলছিলেন যে তারেক রহমান যেন তার বাবা মায়ের দেখানো পথে চলে, তাহলেই এই বাংলাদেশের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, এই যে জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের যে নতুন যাত্রা, নবযাত্রা, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে যাত্রা, সেই যাত্রায় বাংলাদেশের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে। আমরা কিন্তু সেটাই দেখছি যে তারেক রহমান যখন দেশে ফিরলেন 17 বছর পর, তিনি তার বক্তৃতাতেও কিন্তু কোনো প্রকার হিংসা বিদ্বেষ বা কোনো প্রকার অভিযোগ তিনি করেননি, নির্যাতনের কথাও তিনি বলেননি, এবং তার মার যে 17 বছর ধরে নির্যাতিত হয়েছে সেটাও কিন্তু তিনি তার বক্তৃতায় তুলে আনেননি। এবং পাশাপাশি দেখুন, খালেদা জিয়া যেদিন মারা গেলেন সেদিনও কিন্তু তিনি সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে বিমর্ষ মানে চেহারায় তিনি আবার বিএনপি স্থায়ী কমিটির একটি বৈঠকে তিনি সেখানে অংশগ্রহণ করেছেন। এই যে একটা দৃঢ় চেতা, একটা মানসিক শক্তি, এটি কিন্তু তিনি তার মার কাছ থেকেই পেয়েছেন। আপনি যেটি বলছেন যে তার বাবা মার পথেই তিনি হাঁটছেন, একদমই তাই। জাকারিয়া, এই যে মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা, এটি কি শুধুমাত্র বিএনপির জন্য একটি শোক, নাকি বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছে তাদেরকে উজ্জীবিত করবে? দেখুন, যখন তারেক রহমান দেশে আসলেন 25শে ডিসেম্বর, সেখানেও কিন্তু লাখ লাখ মানুষ হয়েছে। আজকেও কিন্তু এই খালেদা জিয়ার বিদায়েও কিন্তু লাখো মানুষের ঢল নেমেছে, বলা হচ্ছে 50 লাখ, বলা হচ্ছে 1 কোটি। তো এই যে বিএনপি যে গণমানুষের দল, সেটি কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে, এবং এটি অবশ্যই বিএনপির রাজনীতির জন্য খুবই ভালো। বিএনপিকে এই রিদমটা ধরে রাখতে হবে, এবং তারেক রহমান যেভাবে কথা বলছেন সেভাবে যদি কথা বলা অব্যাহত রাখেন এবং কথা এবং কাজে যদি তার মিল পাওয়া যায়, আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে সামনের দিকে বিএনপির জন্য নিশ্চয়ই সুখবর অপেক্ষা করছে। আজকে আমরা দেখেছি যে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, একই সঙ্গে পাকিস্তান থেকে এসেছিলেন সেখানকার সংসদের স্পিকার, এবং তারা কিন্তু খালেদা জিয়ার জন্য শোক জানিয়েছেন তারেক রহমানকে। এই যে ভারত এবং পাকিস্তানের মতো দুটি দেশ বাংলাদেশে বিএনপির জন্য বা খালেদা জিয়ার জন্য যে শক্তি তারা জানালো, এটি থেকে মনে হয় যে আঞ্চলিক যে শক্তিগুলো রয়েছে তারা কি প্রচ্ছন্নভাবে বা হালকাভাবে বিএনপিকে তাদের প্রচ্ছন্ন সমর্থন জানালো কিনা? না, দেখুন, এটা যদি আপনি ওই অর্থে বিবেচনা করেন সেটাও বলা যেতে পারে। আবার খালেদা জিয়া যে মাপের নেত্রী, এবং তিনি সার্কের প্রধান ছিলেন, তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এবং তিনি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, সব কিছু মিলিয়ে কিন্তু খালেদা জিয়া
বাংলাদেশের রাজনীতিতে আমরা বলি যে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির অভিভাবক, তিনি অনন্য উচ্চতার একজন মানুষ। খালেদা জিয়ার মৃত্যুতে একেবারেই পাশের দুটি দেশ শোক জানানো খুবই স্বাভাবিক। তারপরে যদি বলি ডিপ্লোমেসির কথা, কূটনৈতিক ভাষাটা কি? জি জি জি, এই বিষয়টি হচ্ছে খালেদা জিয়ার কিন্তু আমরা জানি যে মধ্যপ্রাচ্যে খালেদা জিয়ার খুব একটি ভালো যোগাযোগ ছিল খালেদা জিয়া সরকারের, এবং ভারতের সঙ্গে যদি আমি বলি ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগের একটি ভালো সম্পর্ক। বিএনপির এটাকে খারাপ সম্পর্ক বলা যাবে না, তবে বিএনপি যেটাকে বলে শির দ্বারা উঁচু করে যে কথা বলা, নতজন পররাষ্ট্রনীতির বিরুদ্ধে ছিল, বিরুদ্ধে ছিলেন, একদম শির দ্বারা উঁচু করে। যেমন খালেদা জিয়া বলেছেন যে আমাদের বাইরে আমাদের বন্ধু আছে, কিন্তু বন্ধুর বেশে প্রভু নেই, বা প্রভুত্ব তিনি মানতে চান না। এই কথাগুলো কিন্তু আসলে একজন বাঙালি জাতীয়তাবাদের যে যারা বলিয়ান তাদেরকে কিন্তু উজ্জীবিত করে, এবং দেশপ্রেমিক যারা তাদেরকে কিন্তু উজ্জীবিত করে। আমি যদি বলি একেবারেই শেষ যে কর্মসূচিটি বিএনপির পক্ষ থেকে নেওয়া হচ্ছে, সেটি যদি আপনাকে একটু আলোকপাত করি, যে তিস্তা বাঁচাও প্রোগ্রামের কথা আপনার মনে আছে, যে লালমনিরহাটের দুলু তিনি কিন্তু বলেছেন জাগো বাহে কণ্ঠে সবাই। এই যে তিস্তা পারে একটা রোড মার্চ নিয়ে গেলেন, হাজার হাজার মানুষ মশাল নিয়ে গেল, যে বলল যে আমাদেরকে তিস্তার ন্যায্য হিস্সা দেন। এই যে ন্যায্যতার খাতিরে যে মানে একেবারে প্রতিবেশীর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা, এগুলো কিন্তু বিএনপির মানে কি বলবো, বিএনপির যে পররাষ্ট্রনীতি, বিএনপির যে কূটনৈতিক দক্ষতা, সেগুলোরই কিন্তু প্রমাণ। আবার একই সঙ্গে তাদের এই খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু নরেন্দ্র মোদীও কিন্তু তার এক্স হ্যান্ডেলে কিন্তু শোক বার্তা জানিয়েছেন। অর্থাৎ বিএনপি একই সঙ্গে যে তাদের শক্ত পররাষ্ট্রনীতি, তাদের যে একেবারে শির দ্বারা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলা, সেটি যেমন করছে, আবার কূটনৈতিক যে শিষ্টাচার সেটিও কিন্তু পালন করছে বিএনপি। কিন্তু আমি যদি বলি যে তারা কিন্তু মশাল মিছিল করেছে, কিন্তু তারা কিন্তু কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন করেনি, এমন কোনো কথা বলেনি যেটি থেকে দুই দেশের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হয়, যেটা অনেকেই বলেছেন। তো সেই জায়গা থেকে কিন্তু বিএনপির যে পররাষ্ট্রনীতি, কূটনৈতিক যে দক্ষতা, সেটির প্রমাণ দিয়েছে। এবং আজকের এই আশা আসলে আপনি যেটি বলছিলেন, হয়তো কিছুটা তারেক রহমানের দিকেই ঝুঁকে যাচ্ছে বিশ্ব। এবং আমরা যদি বলি যে তারেক রহমানের আগমনের পর বিভিন্ন মিডিয়ায়, আল জাজিরা, রয়টার্স, বিভিন্ন মিডিয়ায় বলা হচ্ছিল যে বাংলাদেশের নেক্সট প্রেসিডেন্ট হিসেবেই তাকে কিন্তু ট্রিট করা হচ্ছে। এবং আজকের এই জনসমুদ্র, 25 তারিখের জনসমুদ্র, 5 দিনের মধ্যে আরও এত বড় একটি জনসমুদ্র, নিশ্চয়ই বাংলাদেশের বিএনপি রাজনীতির যে হাওয়া রয়েছে সেই পালে নিশ্চয়ই বাতাস দেবে। একদমই শেষের দিকে চলে এসেছি আমরা। একটা শেষ প্রশ্ন করতে চাই। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অসংখ্য মানুষের ঢল, খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্র, সব কিছু মিলে সামনে আমাদের নির্বাচন ফেব্রুয়ারিতে। ভোটের রাজনীতিতে বিএনপিকে কিছুটা এগিয়ে নিয়ে গেল কিনা? অবশ্যই দেখুন, ভোটের খালেদা জিয়াকে যদি আমি মানে এককভাবে ব্যক্তি হিসেবে যদি তাকে ব্যাখ্যা করি, খালেদা জিয়া যে জানা যায় কোটি মানুষ হয়েছে, এতে বিএনপিকে আত্মহারা হওয়া যাবে না। তবে যেটি হয়েছে এটি তাদের জন্য পজিটিভ। এখানে আজকে যে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন, এবং খালেদা জিয়ারই পুত্র তারেক রহমান, যাকে বলা হচ্ছে যে তিনি তার বাবা হারিয়েছেন, তিনি তার ছোট ভাই হারিয়েছেন, তিনি তার মাকে হারিয়েছেন। আজকে একজনের বক্তব্য নিচ্ছিলাম, তিনি বলছিলেন যে তারেক রহমান যেন ভয় না পায়, তার বাবা নেই, মা নেই, ভাই নেই, আমরা আছি। তো এই যে আমার মনে হয় যে শেষ দিকে তারেক রহমান মানুষের সিম্প্যাথিটা হয়তো পাবেন, এবং তিনি যেভাবে কথা বলছেন এখন পর্যন্ত, এটি নিঃসন্দেহে ইতিবাচক। এবং এই মোমেন্টামটাকে আসলে ধরে রাখতে হবে। তারেক রহমানের আগমন, সব কিছু মিলিয়ে ইতিহাস সৃষ্টিকারী জানা যায়, এই মোমেন্টামকে ধরে রাখতে হবে। পাশাপাশি তারেক রহমান যে সুন্দর সুন্দর কথা বলেছেন, তার পরিকল্পনার কথা বলেছেন, এগুলোর যদি বাস্তবায়নের দিকে তিনি যদি কথা বলেন, সেটা তাদের রাজনীতির জন্য পজিটিভ হবে। পাশাপাশি বিএনপিকে ঘিরে নানা ধরনের কিন্তু কথাও রয়েছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জোর জবরদস্তি করা এবং দুর্নীতি, এই ধরনের কথাও কিন্তু রয়েছেন। এই ধরনের কাজগুলোকে বিএনপিকে, বিশেষ করে তারেক রহমান যেহেতু এখন দেশে আছেন, এগুলোকে শক্ত হস্তে দমন করতে হবে, এবং যারা অপরাধী তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। ইতিমধ্যে কিন্তু নিয়েছেন। আমরা যদি বলি বিদেশে বসেও কিন্তু অনেক ধরনের ব্যবস্থা, 5 আগস্টের পর কিন্তু তিনি হাজার হাজার নেতাকর্মীকে কিন্তু বহিষ্কার করেছেন, স্থগিত আদেশ দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে তারেক রহমান আমার মনে হচ্ছে এখন পর্যন্ত সঠিক ট্র্যাকেই আছেন। এখন সামনের দিকে আসলে তারেক রহমানের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে,
তাহলেই হয়তো 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন আছে সেখানে ধানের শীষ অর্থাৎ বিএনপির জন্য পজিটিভ কিছু অপেক্ষা করছে। জাকারিয়া ইবনে ইউসুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভে যুক্ত হবার জন্য। দর্শক, খালেদা জিয়ার আজকের এই মহা প্রয়াণের পর তার যে শেষ বিদায় যে মানুষের লাখ লাখ মানুষের উপস্থিতি, একই সঙ্গে যে জনসমুদ্র, সেটি আসলে প্রমাণ করে ক্ষমতার আসন আসলে থাকে মানুষের হৃদয়ে এবং মানুষের চেতনায়, স্মৃতির স্তরে, আবেগের গভীরে এবং ন্যায় অন্যায়ের বোধে। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।